নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা জীববিজ্ঞানের চতুর্থ অধ্যায়ের প্রথম পর্বে আজকে আমরা বিশাল আলোচনা করব জীবনী শক্তি নিয়ে। তো চলো আমরা আমাদের বইয়ে ফিরে যাই। চতুর্থ অধ্যায় জীবনী শক্তি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জীবন পরিচালনার জন্য কোষে প্রতি মুহূর্তে হাজারো রকমের জৈব রাসায়নিক বিক্রিয়া ঘটতে থাকে। এসব বিক্রিয়ার জন্য কম বেশি শক্তির প্রয়োজন হয়। পৃথিবীতে শক্তির মূল উৎস হচ্ছে সূর্য। সবুজ উদ্ভিদ সালোক সংশ্লেষণের মাধ্যমে সৌরশক্তিকে তথা আলোক শক্তিকে রাসায়নিক শক্তিতে পরিণত করে এবং শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। প্রাণী কিংবা অসবুজ উদ্ভিদ সৌরশক্তিকে সরাসরি আবদ্ধ করে, যে সূর্যের শক্তি বা আলোক শক্তিকে প্রাণীরাও কিন্তু দেহে কাজে লাগাতে পারে না সরাসরি, এবং অসবুজ উদ্ভিদে নেই, অর্থাৎ ক্লোরোফিল নেই, তারাও কিন্তু এই সৌরশক্তি বা আলোক শক্তিকে সরাসরি কাজে লাগাতে পারে না, অর্থাৎ এই আলোক শক্তি ব্যবহার করে খাদ্য তৈরি করতে পারে না। জীবন পরিচালনার জন্য যে শক্তির প্রয়োজন হয়, সে শক্তির জন্য তাদের কোনো না কোনোভাবে সবুজ উদ্ভিদের উপর নির্ভর করতে হয়। এসব বিষয় নিয়ে আলোচনা হচ্ছে আমাদের জীবন শক্তি বা বায়ো এনার্জেটিক্স নামক জীববিজ্ঞানের এই শাখার আলোচ্য বিষয়। তো তাহলে জীবনী শক্তি এবং এটিপি নিয়ে আমাদের প্রথম আলোচনা। জীবনী শক্তি আসলে জীবনী শক্তি বা জৈব শক্তি বা বায়ো এনার্জি বলতে আমরা ভিন্ন বা বিশেষ কোনো শক্তিকে কিন্তু বোঝাই না। পদার্থবিজ্ঞানে শক্তি যে সংজ্ঞা দেওয়া হয়েছে তা থেকে এটি আলাদা কিছু নয়। জীবদেহ বা জৈব অণুর রাসায়নিক বন্ধন ছিন্ন করার মাধ্যমে প্রাপ্ত শক্তিকে এই নামে ডাকা হয় মাত্র। তাহলে কি বোঝা গেল? যে তোমার জীবদেহ বা জীবদেহের বা জৈব অণুর রাসায়নিক বন্ধন ছিন্ন করার মাধ্যমে প্রাপ্ত শক্তিকে এই জীবনী শক্তি বলে। জীব প্রতিনিয়ত পরিবেশ থেকে শক্তি সংগ্রহ করে, সংগৃহীত শক্তিকে এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তন করে, কখনো বা সঞ্চয় করে, শেষে এই শক্তি আবার পরিবেশে ফিরিয়ে দেয়। ডিএনএ এবং আরএনএ এর গাঠনিক উপাদানগুলোর একটি হলো অ্যাডেনিন। এটি একটি নাইট্রোজেন বেস। এর সাথে 5 কার্বন মিশ্র। নাইট্রোজেন বেস তো বোঝো, অর্থাৎ যে বেস বা ক্ষারকের মধ্যে নাইট্রোজেন থাকে, অ্যাডেনিন, গুয়ানিন, এগুলো নাইট্রোজেন বেস। তো ডিএনএ এর ভিতরে ডাইঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড এবং আরএনএ রাইবো নিউক্লিক অ্যাসিড। এর গাঠনিক উপাদানগুলোর মধ্যে একটি হলো কি অ্যাডেনিন এবং নাইট্রোজেন বেস। এর সাথে 5 কার্বন মিশ্র রাইবোজ সুগার অণু যুক্ত হয়ে তৈরি হয় এডিনোসিন। এডিনোসিন অণুর সাথে পর্যায়ক্রমে 1, 2, 3টি ফসফরিক অ্যাসিড যুক্ত হয়ে যথাক্রমে এডিনোসিন মনোফসফেট AMP, এডিনোসিন ডাইফসফেট ADP, এডিনোসিন ট্রাইফসফেট ATP গঠন করে। এভাবে ফসফেট যুক্ত করতে বাইরে থেকে শক্তি দিতে হয়। এই বিক্রিয়ার নাম ফসফোরাইলেশন। তাহলে কি বুঝলাম? AMP থেকে এডিনোসিন মনোফসফেটের সাথে যদি আরেকটি ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়, তখন কি তৈরি হচ্ছে? এডিনোসিন ডাইফসফেট। এটা একটা ফসফোরাইলেশন বিক্রিয়া। আবার ADPর সাথে যে আর একটা ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়ে যাবে ATP, এটা একটা তোমার ফসফোরাইলেশন বিক্রিয়া। আবার এর বিপরীত প্রক্রিয়ায় ফসফেট গ্রুপ বিচ্ছিন্ন হলে শক্তি বের হয়ে আসে। এই বিক্রিয়ার নাম ডিফসফোরাইলেশন। তাহলে আমরা কি জানলাম শিক্ষার্থীবৃন্দ? ফসফোরাইলেশন এবং ডিফসফোরাইলেশন দুটো জিনিস। ফসফোরাইলেশন এবং ডিফসফোরাইলেশন। ফসফেট যুক্ত হওয়া ফসফোরাইলেশন, ফসফেট বিভক্ত হওয়া ডিফসফোরাইলেশন।
উল্লেখ্য প্রতি মোল এটিপি অণুর প্রান্তীয় ফসফেট গ্রুপে 7.3 কিলো ক্যালোরি অর্থাৎ প্রায় 30.55 কিলো জুল শক্তি জমা থাকতে পারে। পরিবেশ থেকে শক্তি সংগ্রহ করে তাকে কোষের তথা জীবদেহে ব্যবহার উপযোগী রূপে পরিবর্তন করার জন্য কাজ করে দুটি কোষীয় অঙ্গাণু মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড। উভয় রয়েছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম নামক এক সেট বিশেষ জৈব অণু, যাদের কাজ হলো পুষ্টি উপাদান যেমন গ্লুকোজ বা কোনো অন্তর্বর্তীকালীন অণুর শক্তিকে এটিপি এর ফসফেট গ্রুপের বন্ধন শক্তি হিসেবে জমা করে। হ্যাঁ, ফসফেট গ্রুপের বন্ধন শক্তি হিসেবে শক্তি জমা করে। আবার এটিপি এর রাসায়নিক বন্ধন ভেঙে যে শক্তি বের হয় সেই শক্তি দিয়ে জীবদেহের প্রতিটি জৈবনিক কাজ অর্থাৎ মাংসপেশি সংকোচন, ইন্দ্রিয় অনুভূতি, খাবার খাওয়া থেকে হজম করা, নিঃশ্বাস নেওয়া থেকে কথা বলা, চিৎকার করা থেকে হাসি কান্না, দৈহিক বৃদ্ধি থেকে প্রজনন, দেহের তাপমাত্রা ঠিক রাখা থেকে শুরু করে প্রতিটি কোষের স্বাভাবিক আয়তন বজায় রাখা, এর সবই সম্পন্ন হয় এটিপি থেকে বানানোর যে শক্তি, সেই প্রাপ্ত শক্তি থেকেই শক্তি দ্বারাই তো এই কাজগুলি হয়। আবার যে খাবার খায় তা জারিত হয়, সেই জারণ থেকে নির্গত শক্তি দ্বারা ফসফোরাইলেশনের মাধ্যমে আবার সেই ভাঙা দুই টুকরা জোড়া লেগে আবার এটিপি তৈরি হয়। শক্তি প্রয়োজন হলে তা আবার ভাঙে, তারপর খাদ্য থেকে শক্তি নিয়ে আবার জোড়া লাগে। এই জন্য এক রিচার্জেবল ব্যাটারি এটিপি শক্তি জমা করে রাখে, প্রয়োজন অনুসারে শক্তি সরবরাহ করে। তার আমরা কি জানলাম? এটিপি প্রয়োজন অনুসারে শক্তি জমা রাখে, আবার প্রয়োজন অনুসারে শক্তি সরবরাহ করে। এই জন্য এটিপিকে কি বলা হয়? জৈব মুদ্রা বা শক্তি মুদ্রা বা বায়োলজিক্যাল কয়েন বা এনার্জি কয়েন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা জীবনী শক্তির প্রাথমিক আলোচনা আমরা করলাম। এরপর আসতেছে আমাদের জীবনী শক্তির জন্য গুরুত্বপূর্ণ দুইটি প্রক্রিয়া। একটা হলো যে এই যে এটিপি তৈরি হওয়া, এটিপির মধ্যে তোমার যে শক্তি জমা করা, হ্যাঁ, আবার সেই শক্তি ফিরে পাওয়া, দুটো জিনিস। হ্যাঁ, দুটো জিনিস। তো সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু তোমার সূর্যের বা আলোর রাসায়নিক শক্তি খাদ্যের মধ্যে জমা হলো, সেই জমা হয় কীভাবে জমা হয় সরাসরি প্রক্রিয়া, সেটা নিয়ে আমাদের আলোচনা হবে। আবার এই খাদ্য জারণের মাধ্যমে শ্বসন প্রক্রিয়ায় কীভাবে সেই খাদ্যের শক্তিটা এটিপির মধ্যে জমা হবে আমাদের শরীরের প্রয়োজনীয় কাজ করার জন্য আমরা যাতে এটিপি থেকে নিতে পারি, সেটা হলো শ্বসন প্রক্রিয়া। তাহলে আমাদের জীবন শক্তির মধ্যে দুটি গুরুত্বপূর্ণ অধ্যায় রয়েছে, সালোক সংশ্লেষণ এবং শ্বসন। তো আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে সালোক সংশ্লেষণ নিয়ে আলোচনা করব, তারপর ইনশাল্লাহ শ্বসন নিয়ে আলোচনা করব। তাহলে আজকে আমরা এই পর্যন্তই রাখি ইনশাল্লাহ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাস শেষ করছি। আল্লাহ হাফিজ।